প্রথমেই যে বিষয়টার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো, মানে বিএনপিকে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো। যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা 15 বছর কোথায় থাকেন, 15 বছর আপনারা পারেন নাই, কিন্তু 15 বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার। যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, তারা যখন মরতে শুরু করেছিল, আপনিও প্ল্যাকার্ড দিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনি একজন পেশাজীবী, আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি, তা করতে চেষ্টা করেছি। কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে, বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে, তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই। এই 15 বছর ধরে সংগ্রামরত, তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো। তারা কথায় কথায় বিএনপিকে স্ল্যাশ করে, বিএনপি পারে নাই, বালুর ট্রাক সরাতে পারে নাই, দৌড়ানি দিয়ে এই আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত, এইগুলি বিএনপিকে কেন শুনতে হইতেছে? মানে বিএনপির অপরাধটা কি? এবং সেটা কিন্তু আজকে থেকে না, প্রথম দিন থেকে। এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কটুক দিতে পারে। আপনি যদি আমাদের একটু বলতেন। এই 5 আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে। এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে, গণ অভ্যুত্থানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে, সবাইকে কিন্তু সমান সেটার অংশীদার তারা দাবি করে, খুব ভালো কথা। কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয়, তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এই গুটি কয়েক ছাত্রকে ধরে পড়তে হয় যে, এবং এই শত্রু বা তারা 15 বছরে কিছু পারে নাই, এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না, তা জনগণের পক্ষ থেকেও যায়। আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলোর নিচে কমেন্ট গুলা দেখেন, কখনো যদি চোখে পড়ে, এখানে কিন্তু যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে, এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না, খুব গঠনমূলক ভাবেই কিন্তু লেখে। এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত 15 বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে, একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে। এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে, বা এনসিপি এই নতুন করে যে এটা বলে, ব্যাপারটা তা না। আরেকটা বিষয় হচ্ছে, এই শত্রু বা এই মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক দিক থেকে না। আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন, আমি 90 সালের গণ অভ্যুত্থানের একটা কথা বলছিলাম, উনি বলছেন 90 সালে তোমার বয়স কত ছিল, বেয়াদব, অপরিপক্ক, আদব কায়দা জানে না, তোমাদের বয়সে মানে এক একজনের, আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি। এই যে খাটো করে দেখা, এই যে হেয় করে দেখা, তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে না। ডক্টর জাবিন আসেন, আমরা একটু আমার ব্যর্থতা, আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাতে পারছি কিনা আমি জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত 13 বছর ধরে, স্পেসিফিকলি বললে যে 2012 সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে, দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা চাইতে একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে। এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন কোনো আড়াল নিতে পারে নাই। বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা, আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই। বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলেই, শেখ হাসিনার এগেইনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে। তার জন্য মামলা, মোকদ্দমা, জেল, জুলুম যত কিছু করছে, চা খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে, অনেক জায়গার পরে। সেই সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি, তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি, এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন। বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না। আমার প্রশ্নটা হচ্ছে, যেই বিএনপি এত ত্যাগ করলো, এবং তারা কিন্তু সরকারে গিয়া 3 জন মন্ত্রী হয় নাই, 3 জন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে। তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই, তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া। এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন। আমি ছোট করে একটু বলি, আমার মাফ করবেন, আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির, এইটার কারণটা কি? মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো?
এখানে এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই। এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে। এই যে হাসিনা কিভাবে এই 3টা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল, তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে, গণতন্ত্র ফিরে আসবে, এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের, এটা বা তাদের কি বলবো আমি, পরিকল্পনার ভুল বলবো, যে তারা সবসময়, আপনিই বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে। কেন তারা হাসিনার এই যে তার যে সাম্রাজ্য, 3টা বিভাগ, এই যে সবকিছু তার একক কর্তৃত্বে, একক হাতে, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈরশাসকের কথা ছাড়া চলতো না, বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি, এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে। এবং জনগণের কথা না বলে, জনগণ এই যে এখনো তারা যে 31 দফা বলে বলে যেসব গণভোট অসম্ভব বলছে, যেসবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি, বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে। এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে। জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে, এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা নির্যাতিত রাজনৈতিক দল। আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে। একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের, একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম, এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর? এই যে এই নির্বাচন কমিশনার গুলা, বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের মন্ত্রিসভাগুলা কিসের উপর দাঁড়িয়ে আছে? আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে? এগুলো সংস্কারের কথা, এগুলোর বিরুদ্ধে কথা, প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা, যে চেষ্টা করা হবে, পরিবর্তন করা হবে, কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি, পথটা কি, তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না। যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে, হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না, একটা দিয়েই শুরু হয়েছিল। কিন্তু এই পুঞ্জীভূত যে স্বৈরশাসকের 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম, একটা ধাপ পেরিয়েই কিন্তু সেদিকে গিয়েছে। এবং আমি একটু বলি, এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না, আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে, যে মৌলিক কিছু সংস্কার হোক, তারপর নির্বাচন যে 2টা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে, এবং প্রত্যেকটা দল, নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে। এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। আমরা প্রশ্নটি এমন ভাবে করতে চাই যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না? এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে? জামিন, আপনি শুনছেন কিনা আমি জানি না, মনিয়াপা শুনছেন কিনা আমি জানি না, আমি তো শুনছি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে, বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে, আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে। এইটা আপনি এটাকে কিভাবে দেখেন? বিএনপির মানে বিএনপির কি প্রবলেম, সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি? মানে এইটা এটা 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 আপনি কি আসলে কিভাবে দেখেন? আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয়, সে আইনের ব্যবস্থা নিতে পারে। আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে, কোথায় নিয়ন্ত্রণ নাই, সেটি বলার কারণ কি আসলে? কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে 7ই আগস্ট 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা, যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি, চাঁদাবাজি, এটা ছিল 372টা, এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি, সংঘর্ষ, সেটা ছিল 488টা, এবং মৃত্যু 70টা। এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়ায় আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে, আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায়, আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল, কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই। তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে, সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে।
আরেকটা যেটা, এবং এই যে আপনার জনাব সার্জিস আলম, আপনাদের একজন নেতা, উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন, তার আগে হান্নান মাসুদের গাড়ি নিয়ে গেছেন, সেটাতে চাঁদাবাজি করছেন, সেটা অনেকেই বলতেছেন। আপনারা কি এটা তদন্ত করছেন? আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই। আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে, আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন, মনে হচ্ছে যে এটা ছেলে খেলা। একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে, পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা, বাবার টাকা। আপনারা এটা কিছু বলতেছেন না, কোন রকম তদন্ত করতেছেন না। আপনারা বলতেছেন যে আমরা খালেদ ভাই গত এই ঈদের আগে এই সার্ভিসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি, টকশোতে গিয়েছি, প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি, এবং এটার প্রশ্ন জবাবদিহি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, এনসিপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। আমাকে শেষ করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন। যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদবাক্য হবে। আমরা সবাই কিন্তু এখানে যেহেতু এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল, এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, গণমাধ্যমের সাথে কথা বলছি। আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট, এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে। আমি আরো বলি যে আপনি আমাকে যে কথাটা শেষ করতে দিলেন না, তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই, এটা স্বয়ং তাদের দলের যে তারেক রহমান সাহেব, উনি নিজেও কিছুদিন আগে, এই 2-1 দিন আগে, ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজোন করেন বা টানতে পারেন না। সো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই, কন্ট্রোলটা নাই, এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন। আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন, এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনো সাংগঠনিক ভাবে ওভাবে বিস্তার লাভ করি নাই। নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু শেল্টার নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে, কারণ এই যে এইগুলো কিন্তু এই 1 মাস আগে আমরা এসে নতুন করে তৈরি করি নাই, বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসে জন্ম নিয়েছি। সো এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেশতার মতো বিহেভ করা। সো আমরা কিন্তু যথেষ্ট অথবা আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা। একটু খালেদ ভাই আমি শেষ করি। ওই সংস্কৃতি বেশি করা না, ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা। আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই, এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না, আমরা এটা চর্চাটাও করতে চাই। এবং আপনি যখন বলেন যে গণ অভ্যুত্থান, বা আপনারা যখন বলেন যে গণ অভ্যুত্থান এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, ছাত্রদের ডাকে হয় নাই, এটা গত 15 বছর বিএনপি নির্যাতিত হয়েছে, এটা যেমন সত্য। 24-এর গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে, বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে, সেটাও সমান পরিমাণ সত্য। এখানে এটা অস্বীকার করে কোনো উপায় নাই। ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের যেভাবে সবাই হকদার, এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব 1 মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব, 47 বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব। আমরা শুধু একটা বিবৃতি দেই নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। একটা বিবৃতি না, আপনার কথা শেষ হলো, আমি একটু বলি, মানে একটা কথা ছিল, আপনি তো বলে যাচ্ছেন, এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি, আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে, কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন। জি বলেন। আপনি বলতেছেন একটা বিবৃতির কথা, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনারা 5 স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন, কে আপনাদের চাঁদা দিল, সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই। আপনারা রূপায়ণটার মধ্যে 2টা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন, আপনারা এই 8 মাসে আপনারা এটা জবাব দিতে পারেন নাই। আপনাদের শোডাউন করলেন কোত্থেকে গাড়িতে, এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই। আপনারা কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে, তারপরে আপনারা এটার দিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই। আপনারা বিবৃতি দেন না এমন না, কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন। জনাব নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি, এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি। টকশো থেকে আপনি কথা কইলেন, এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো? আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন, একটা নতুন, আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ, এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ? কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে? একটা নতুন বন্দোবস্ত আনছেন, একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের।